হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এই পেজ থেকে আমার প্রথম লাইভে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে লাইভে আসতে বাধ্য হলাম কারণ অনেক কথাই আসলে ভিডিওর মাধ্যমে আমরা বলতে পারি না বা বলি না, বা অডিয়েন্স আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন না। আপনারা কমেন্টে আপনাদের অনেক অভিমত জানান, এমনকি অনেকে ইনবক্স করেন। আমাকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, ক্ষোভ আছে। তার মধ্যে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় ক্ষোভটা যদি বলেন, সেটা হচ্ছে যে আমি কেন অপু বিশ্বাস, বুবলি, টনি, পরিমণি এদেরকে নিয়ে কথা বলি। আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই? বা আমার এত মাথা ব্যথা কেন, আমি কেন এদের পিছনে লাগি? এখন এই প্রশ্নেরও যদি আমি জবাব দিতে চাই, আমাকে আরো 2, 3, 4 বছর পিছনে যেতে হবে। এই 3, 4 বছরের গল্প লাইভে বা ভিডিওতে বলা সম্ভব না। যারা যারা আমাকে গত 3, 4 বছর ধরেই চিনেন, বা আমার যে আগের পেজটা ছিল, যেটা পাঙ্গাস মাছ মুখী টনি যে পেজটা খেয়ে নিয়েছে, সেই পেজটা যদি থাকতো, সেখানকার ভিডিওগুলো যদি থাকতো, তাহলে আপনারা দেখতেন বা আপনারা কিন্তু জানতেন যে কেন আমি এগুলো নিয়ে কথা বলি। এখন যারা আমাকে সারাদিন কমেন্ট করেন, বাজে কমেন্ট করেন, আমি দেখতে হিজড়ার মতো, আমার চেহারা দেখতে অমুক তমুক, আবার আপনারাই কমেন্ট করেন যে আমি বিদেশে হচ্ছে দেহ ব্যবসা করছি, এই করছি সেই করছি। এখন আমি যদি দেখতে এত বাজে হই বা দেখতে যদি হিজড়াদের মতো হই, তাহলে তো আর আমাকে কেউ ভাড়া নিবে না, তাই না? আপনাদের এই কমেন্টের জবাব হিসেবে এটা বলছি। আর যদি এই প্রশ্ন করেন যে সানভিজ ভাই, টনি, পরিমণি, অপু বিশ্বাস এদেরকে নিয়ে কেন আমি কথা বলি, এরা বাংলাদেশের মধ্যে যে পরিমাণে নোংরামি করছে বা যে পরিমাণের সমাজটাকে অসুস্থ বানিয়ে ফেলেছে, কাউকে না কাউকে কথা বলতে হবে। সেই জায়গা থেকে কোনো না কোনোভাবে আমি জড়িয়ে গেছি, আমি কথা বলছি। তো নিশ্চয়ই কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অন্যায় না, তাই না? সানভিজ ভাই, টনি এখন আমার আমার সাথে, মানে আমি যে তার বিরুদ্ধে কথা বলা শুরু করার পর সে এখন সুশীল হয়েছে বা একটু ভদ্র হয়েছে। সে এখন দেখবেন একটু শাড়ি পরে বা 3 পিস পরে, যেটা বেহায়া ড্রেসের কথা, অশ্লীল ড্রেস, সেটা কম পরে। আচ্ছা ঠিক আছে, বিজনেস করলে আমাকে সেই ড্রেস পরতে হতে পারে, যে কোনো কারণে আমি যে পরিবেশে থাকবো, যে কালচারে থাকবো, সে ওপেন মাইন্ডের, সে যেহেতু শর্ট ড্রেসের বিজনেস করে, সে অবশ্যই শর্ট ড্রেস পরে লাইভ করতেই পারে। সেই পৃথিবীতে একমাত্র মহিলা না, বা সেই পৃথিবীতে একমাত্র উদ্যোক্তা না যে কিনা শর্ট ড্রেসের বিজনেস করে। আরো বাংলাদেশে অনেক উদ্যোক্তা রয়েছেন যারা কিন্তু ব্রা প্যান্টিও বিক্রি করে। তাই বলে তারা তার মতো অশ্লীল অঙ্গ ভঙ্গি করে বিক্রি করে না, আমি সেটা বলতে চেয়েছি সব সময়। অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়াতে উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন এবং বিভিন্ন প্রোডাক্টের বিজনেস করতেছেন। তাই সবাইকেই বুলিং হতে হয়, সবাইকেই নেগেটিভ কমেন্টের শিকার হতে হয়। তাই বলে তার মতো করে অশ্লীল ভাষায় কেউ কমেন্টে রিপ্লাই করে না ভিউ ব্যবসা করার জন্য। অনেকেই ফেসবুক লাইভের মাধ্যমে বিজনেস করতেছে, তাই বলে কেউ লাইভে বসে সারাদিন ভিডিও কলে জামাইয়ের সাথে কি করতেছে, জামাই কয়টা চুম্মা দিচ্ছে, তারপর জামাই শাড়ি কিনে দিল কিনা, এগুলো নিয়ে করে না। সে তার বুইরা জামাই যে ছিল, যেটা সাদাত রহমান, যিনি মারা গেছেন, মারা যান নাই, যাকে মেরে ফেলা হয়েছে, এই লোকটাকে নিয়ে লাইভে কত কত কাহিনী করতো। সে এমন কোনো টপিক নাই যে বিষয় নিয়ে লাইভে কথা বলতো না বা বলে নাই। তাহলে আমরা তাকে নিয়ে, তার অন্যায়গুলো বা তার নেগেটিভ সাইডগুলো নিয়ে, আমরা তো ভিউয়ার্স, তাই না? আমরা কেন কথা বলতে পারবো না? সে তো এমন কোনো বিষয় নিয়ে নাই কথা বলে নাই। এমনকি এখন নারীদেরকে বিকৃত যারা বোরখা পরে, তা সে সে ইসলাম নিয়ে কথা বলার কি? আপনারা আমাকে বলতে পারেন যে আমি ইসলামপন্থী না, আমি নিজে পর্দা করি না, আমি খুব রিলিজিয়াস মাইন্ডেড না, বা আমি রিলিজিয়াস পার্সন না, বাট আমি আমার ধর্মকে রেসপেক্ট করি। কখনো শুধু আমার ধর্ম না, আমি সব ধর্মকেই রেসপেক্ট করি। সে সে কিভাবে একটা ধর্মের, যে আমাদের ইসলাম ধর্মের পবিত্র জিনিস বোরখা, যারা নিজেরা খুব ধার্মিক, বোরখা পরেন, তাদেরকে আমি নিজে না পালন করলেও তাদেরকে রেসপেক্ট তো করবো, তাই না? তারা লাইভে বসে পরিমণি, নীলা ইসরাফিল, তারপর এই যে টনি, এগুলো লাইভে কি কি ধরনের ছোট ছোট, মানে মানুষকে ছোট করে কি ধরনের কথা বলেছে সেটা আপনারা শুনেছেন। এগুলো নিয়ে আমরা কথা বলবো না? রোকায়া আপু বলেছেন, আপনি শিক্ষিত মানুষ, এসব নিয়ে বাড়াবাড়ি করেন কেন? নিজের চরকায় তেল দিন, আমরা কই বলি। আর রোকায়া আক্তার আপু, আমি শিক্ষিত অশিক্ষিত সেটা আমি এখানে বলতে চাই নাই। আর একটা কথা হচ্ছে, বাড়াবাড়িটা কি করেছি সেটা বলবেন। বাড়াবাড়িটা কোথায় করেছি? একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি বাড়াবাড়ি? একটা কি বলবো, এটা কিভাবে বলবো আপনাকে,
নিশ্চয়ই টনি বা এরা যারা যেগুলো করতেছে সেটা অন্যায়, সেটার বিরুদ্ধে প্রতিবাদ, যেটাকে প্রতিবাদ বলবো, আমি প্রতিবাদ করা নিশ্চয়ই অন্যায় না। আমি কি অপরাধ করেছি? আমি প্রতিবাদ করেছি, আমি বিরুদ্ধে বলেছি। টনি আমার উপরে মামলা দিছে কি লিখে? আমি নাকি তার কাছে চাঁদা চেয়েছি, সে চাঁদাবাজির মামলা দিচ্ছে। সাইবার মামলা তো এখন ভ্যানিশ, সাইবার মামলা তো হয় না। আমি কখন, কিভাবে, কোথায় তার কাছ থেকে চাঁদা চেয়েছি সে প্রমাণ করতে পারবে না। টনি এতদিনে কিন্তু প্রমাণিত হয়ে যেত। টনিকে নিয়ে আমি এত কথা বলেছি, কেন বাংলাদেশের যে মেইন মিডিয়াগুলো তারা কেন কথা বলছে না? তারা কেন টনিকে নিয়ে তদন্ত করেনি? কেন টনির টাকার উৎস খোঁজেনি? কেন খোঁজেনি? কারণ এগুলো মুখ বন্ধ করা হয়েছে টাকা দিয়ে। আকাশ নিবিড়ের জামিন কেন হয়নি? টাকা দিয়ে আকাশ নিবিড়ের জামিন বন্ধ রাখা হয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, সামনেও বলবো, সানভিজ বাই টনি কালো টাকার মালকিন। সে বিভিন্নভাবে কালো টাকার মালিক হয়েছে। সে কালো টাকা সাদা করে, সে বাংলাদেশের টাকা বাংলাদেশে পাচার করে। কাপড়ের ব্যবসাটা হচ্ছে তার জাস্ট একটা লেবাস, কাপড়ের ব্যবসাটা তার একটা শো। কাপড়ের ব্যবসার পিছনে তার রয়েছে নানা রকমের অবৈধ ব্যবসা। সে বাংলাদেশে গুন্ডা পর্যন্ত পালে। তার গাড়িতে এমন কি ট্যাগ লাগানো ছিল, কোনো পুলিশ তার গাড়ি আটকাতো না? কেন আটকাতো না? এগুলোর অনেক প্রশ্ন আছে। আমি কোনো মিডিয়া কর্মী না, বা আমার হাতে ওরকম কোনো ক্ষমতা নাই। আমি জাস্ট কি করেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি। আপনারা আমাকে অনেকেই সাপোর্ট করেছেন, কেউ প্রকাশ্যে সাপোর্ট করেছেন, কেউ আড়ালে সাপোর্ট করেছেন, এখনো করতেছেন। কেউ আজ পর্যন্ত বলতে পারবে না কারো থেকে মৌ সুলতানা 1 টাকা খেয়ে একটা কথা বলেছে, বা মৌ সুলতানা কারো কথার দ্বারা প্রহসিত হয়ে কথা বলেছে। মৌ সুলতানা নিজের থেকে আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কথা বলা দরকার, তাই কথা বলেছি বা বলি, এটা আর কিছু না। আপু, অন্যের সমালোচনা করে কি লাভ? আমরা ইনকাম করে আমরা খাই চলি, অন্যের কথা আমরা বলবো কেন? এইটুকুন বোঝার বুদ্ধি যদি আপনার মাথায় থাকতো আপু, তাহলে আপনি এই ধরনের কমেন্ট করতেন না। নিজের ইনকাম করে নিজে খাই। আপনি হাতে সাদা কালারের ওইগুলো পড়েছেন আপু, শাখার মতো। ওগুলো শাখার মতো না, ওগুলো শাখা। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। জাহিদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। পুষ্পিতা হোসাইনকে আগে ব্লকটা করি, কারণ এটা হচ্ছে এদের পালিত অবৈধ বাচ্চা। না, আমার মরণ নেই, আমি মরতে দুনিয়া আসি নেই, আমার কোনো মরণ নেই। আচ্ছা, আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমার শাখার কথা বলেছেন, ওগুলো শাখার মতো না, ওগুলো শাখা। আমি শাখা পড়তে পছন্দ করি, অনেক আগে থেকেই পড়ি। এটা হিন্দু ধর্মের একটা জুয়েলারি, বা এটা হচ্ছে হিন্দুদের বিয়ের সময় হাজবেন্ডরা দিয়ে থাকে, আর আমি নিজে কিনে পড়েছি। এটা একটা জুয়েলারি আমার কাছে এটা জাস্ট একটা জুয়েলারি, আর কিছু না। শাখা জিনিসটা, এটা শঙ্খ দিয়ে বানানো হয়, এটা পড়লে শরীর মাথা ঠান্ডা থাকে, যার কারণেই আমি এটা পড়ার চেষ্টা করি। এছাড়া আর কিছু না, মাঝে মাঝে পড়ি, সবসময় না। আমার কাছে পছন্দ জিনিসটা, এমন না যে আমি হিন্দু ধর্ম মেনে শাখা পড়ি, এরকম না। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম আপু, কলিজার আপু, তোমাকে অনেক ভালোবাসি, মানুষের কথায় তুমি বিচলিত হবে না। মেহেজাবিন ইসলাম। না আপু, আমি কারো কথায় বিচলিত হই না আসলে, বা আমি বললাম না যে কেউ আমাকে টনির বিরুদ্ধে যখন আমি কথা বলেছি, এবং আজও বলতেছি, এগুলো সবই আমি নিজে থেকে বলেছি। আমাকে কেউ কখনোই করতে বলে নাই বা বলতে বলে নাই। আকাশ নিবিড় মাঝখানে ঢুকে গিয়ে আমার যুদ্ধটাকে থামিয়ে দিয়েছিল, বা আমার যুদ্ধটাকে দুর্বল করেছে আকাশ নিবিড় মাঝখান থেকে। আকাশ নিবিড় কিভাবে কি করেছে আমি জানি না, বাস আকাশ নিবিড় যদি মাঝখানে না ঢুকে পড়তো, এতদিনও হয়তো আমার যুদ্ধটা আরো অনেক দূরে এগিয়ে যেত। আপু, উনি ধর্ম নিয়ে কথা বলেছে, এক্ষেত্রে কোনো ছাড় হবে না। জাহিদ হাসান ভাই, সেটাই, শুধু ধর্ম নিয়ে কথা বলেনি। নাহিদ সুলতান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে, ভালো লাগছে। শুধু উনি ধর্ম নিয়ে কথা বলে নাই, ধর্ম নিয়ে কটূক্তি করেছে পুরো। উনি তো নিজে ধার্মিক না। আচ্ছা ঠিক আছে, উনি মুসলিম, আমিও মুসলিম, আমি নিজেও পর্দা করি না বা নামাজ পড়ি না ঠিকঠাক, ওকে, বাট আমি কটূক্তি করতে পারি না আমার ধর্ম নিয়ে। কেউ যদি কটূক্তি করে, সেখানে আমি প্রতিবাদ করব আমার ধর্ম নিয়ে। আমি আজকেও কথা বলতেছিলাম এখানে আমার একটা হিন্দু বান্ধবীর সাথে, আমি খুব সুন্দর করে আমাদের ধর্মের যে পজিটিভ সাইডগুলো বলতেছিলাম। রমজান নিয়ে কথা হচ্ছিল, যে কালকে থেকে রোজা রাখতে হবে। আমাকে বলতেছিল, তুমি নিজে কি রান্না করে খাবা নাকি রেস্টুরেন্টে খাবা? আমি বলছেন না, রমজান মাস অবশ্যই হালাল হারামের একটা ব্যাপার আছে, আমি রান্না করে খাবো। এখন উনি দাবি করেছে উনি 2 দিন আগে ওমরা করে এসেছে। উনি ওমরাতে যায় হচ্ছে ওনার বিজনেস কাজ করার জন্য। ওনার সৌদি আরবে প্রচুর ক্লায়েন্ট রয়েছে, যাদের কালো টাকা উনি সাদা করে। যারা ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে ঢুকতে পারতেছে না, তারা সৌদি আরব এসে তার সাথে ডিল করে, এই জন্য সে ওমরা করতে যায়। এটা তো আজকে নতুন না।
এই কথাটা যদি আমি মৌ সুলতানা বলতে চাই তখন তো দোষ হয়ে যাবে। সে ওমরাতে যায় হচ্ছে তার বিজনেস পার্টনারদের সাথে মিটিং করতে, সে তো ওমরাতে হজ করতে যায় না। ওমরা হজের মানে কি, হজের তো অনেক গুরুত্ব আছে, তাই না? আমি তো শুধু হজ করলে হবে না। একজন মানুষ হজ করলে দেখবেন অনেক নায়িকা আছে যারা হজ করে এসে আর হিজাব করে, চুল দেখানো, হজ করে আসলে চুল দেখানোর নিয়ম নাই। সে কিসের কিসের সে নিজেকে বারবার বলে আমি 3বার ওমরা করে আসছি, 3বার ওমরা করে এসে সে হাফল্যাংটা ড্রেস পরে লাইভ করতেছে। সে কিসের ওমরা করে? তার মানে এটা তো ধর্ম অবমাননা বলে না? এটাকে কি ধর্ম অবমাননা বলে না? লাইভে বেশি ওপেনলি ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, আর আপনারা তাদের পক্ষ হয়ে কথা বলেন। আপনাদের কি লজ্জা লাগে না যারা এদের পক্ষ হয়ে কথা বলেন? আপনাদের কি একটু কি শরম লাগে না এই সমস্ত মহিলাদেরকে সাপোর্ট করে এখনো কথা বলেন? যে কিনা 2 টাকা সস্তা 3 পিস বিক্রি করে, আপনারা আমাকে কমেন্ট করেন, আপনারা আমাকে ইনবক্স করেন যে আপু ওর ড্রেসের কোয়ালিটি এত খারাপ, এত খারাপ। সে সারাদিনই বলে আমি 10 টাকা লাভে ড্রেস বিক্রি করি, আমি 20 টাকা লাভে, 10-20 টাকা লাভে ড্রেস বিক্রি করে প্রত্যেক মাসে মাসে 14 লাখ 15 লাখ টাকা করে বিজনেস ক্লাসের এয়ার টিকিট কেটে জামাইয়ের সাথে হাঙ্গা দিতে যায় লন্ডনে। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে যারা আজ পর্যন্ত হয়তো নেপালেও আসতে পারে না, যেখানে অনারেবল কান্ট্রি, সেখানে সে লন্ডনে যে প্রত্যেক মাসে 2-5 টাকা লাভ করে। এটা কিভাবে সম্ভব? আপনাদের কি মাথায় একটু ঘিলু বুদ্ধি কিচ্ছু নাই? আপনাদেরকে এগুলো মাথায় আসে না? যেই মহিলার কালো টাকার উৎস কোথায়, কোন ক্ষমতায়, কোন টাকার বলে এই মহিলা এত কিছু করে বেড়াচ্ছে? আকাশ নিবিড়ের সাথে তোমার মেশা ঠিক না, কারণ তোমার সাথে যায় না, তোমার লেভেলে যায় না। করব না তোমার সাথে যায়, আচ্ছা না করব না তোমার সাথে যায় না। মেহজাবিন ইসলাম, সত্যি কথা আপু, আকাশ নিবিড়কে আমি পার্সোনালি একদমই চিনি না, বা আকাশ নিবিড়ের সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই। আকাশ নিবিড়ের সাথে আমার কোনোভাবেই কোনো পরিচয় নাই। আকাশ নিবিড়ের সাথে আমার একবার দেখা হয়েছিল, যখন আকাশ নিবিড়ের বউ বর্ষা চৌধুরী আমাকে নোটিশ দিয়েছিল। আমি ফেসবুকে বর্ষাকে নিয়ে একটা ভিডিও বানাই, সাডেনলি সেই ভিডিওটা ভাইরাল হয় এবং বর্ষা চৌধুরী আমাকে একটা উকিল নোটিশ পাঠায়, সাইবার নোটিশ যেটাকে বলছিল। তো ওই তখন আমি বর্ষাকে উল্টো একটা নোটিশ দেওয়ার জন্য কোর্টে গেছিলাম বা উকিলের কাছে গেছিলাম। তখন আকাশ নিবিড়ের যে লয়ার আর আমার লয়ার সেম লয়ার ছিল, ওনার সাথে একদিন আমার ওই লয়ারের চেম্বারে দেখা হয়েছে, আকাশের সাথে একদিনই আমার সাথে দেখা হয়েছে। আর যখন আমি তনিকে নিয়ে কথা বললাম এবং সেই ভিডিওগুলো ভাইরাল হতে থাকলো, তখন কিন্তু আকাশ নিবিড় আমাকে নক দেয় বা সে বলে যে আমি এটা নিয়ে কাজ করতে চাই। তখন আমি আকাশ নিবিড়কে কোনো হেল্প করি নাই, সত্যি কথা। আকাশ নিবিড়কে আমি বলেছিলাম দেখো আমার কাছে যা প্রমাণ আছে বা আমার কাছে যা তথ্য আছে আমি তোমাকে সেই তথ্যগুলো দিতে পারি, বাদ বাকি তুমি যেহেতু সাংবাদিক বলে নিজেকে দাবি করো বা তুমি একজন সাংবাদিক, তুমি নিজে তথ্য বের করো। আকাশ নিবিড় যে কাবির নামাটা প্রকাশ করেছে সেটা 100% সত্যি। আমি আবারও বলবো, তনি বিয়ের 20 দিন পরেই তার সন্তানের জন্ম দিয়েছে, এটা 100% সত্য। তনির সাদাত রহমানের সাথে বিয়ে হওয়ার আগেই সে গর্ভবতী হয়ে গেছে। তার বাচ্চার বাবা সাদাত রহমান না, ডিএনএ টেস্ট করা হোক। আমি আবারও বলছি, যাই হোক, সে কি করেছে, তার যে কাবিরনামার ওই সিগনেচারটা, আমরা যে কাবিরনামাটা পেশ করেছি সেই কাবিরনামার সিগনেচার টেস্ট করা হোক। সিগনেচার টেস্ট করলে সব বের হয়ে যাবে। সিগনেচার টেস্টিংয়ে নিয়ে যাক কোর্টে, এটার আবেদন করা হোক। আমি বলবো আকাশ নিবিড়ের ফ্যামিলি এটা করতেছে না কেন আমি জানি না। কোর্টে সিগনেচার প্রকাশ করা হোক যে ওই আমরা যে কাবিরনামাটা পেশ করেছিলাম সেই কাবিরনামার সিগনেচার এবং রুবায়েত ফাতেমা তনির এখনকার সিগনেচার মিলে কিনা। অবশ্যই 100% মিলবে, কারণ তার বিয়েটা ওই কাবিরনামাটা সত্য ছিল। মামলা হওয়ার পরে কাজীকে দিয়ে সেই কাবিরনামা সরানো হয়েছে, নতুন কাবিরনামা তনি বানাইছে, আমরা কাবিরনামা বানাই না। আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে আমরা সানবিজ ভাই তনির জন্য একটা অবৈধ কাগজ বানাই ফেলবো তাকে হ্যারেস করার জন্য। এটা কি সম্ভব? কেন করব? আপনি করবেন? এই যে ধরেন আমি এত কথা বলি, আমাকে এত অপছন্দ করে অনেকেই, আমাকে একজন অপছন্দ করে বলে আমার নামে একটা ভুয়া কাবিরনামা বানায় সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, এটা কি সম্ভব? কারণ যেটা অসত্য, যেটা মিথ্যা, সেটা মিথ্যাই। আমি আপনি ঠিকই জানবো যে এটা একদিন প্রমাণ হবে। এরকম করব না। হ্যাঁ, আমি হয়তো মুখে একটা মিথ্যা কথা বলতে পারি, একটা ব্লেম দিতে পারি যে ও মুখ খারাপ, ভালো না, বাট তাই বলে আমি কাবিরনামা বানিয়ে ফেলবো? এত ইজি, এত সহজ ব্যাপারগুলো, এত সহজ। নেপালে এসে সাদাত রহমানের সাথে সে বিয়ের আগে প্রায় 1 মাস কাটাই গেছে। এটা কি, এটা কি ছিল? আপনারা আমাকে নিয়ে কমেন্ট করেন, এগুলো কি ছিল? আপনাদের আম্মা যারা আমাকে বাজে কমেন্ট করেন তাদের আম্মা হচ্ছে তনি। আপনাদের আম্মা কি করেছে? সে আরো কি কি করেছে আপনারা খুঁজে বের করেন। বাংলাদেশের মিডিয়া কেন চুপ? বাংলাদেশের মিডিয়াকে চাঁদা দেয় সানবিজ ভাই তনি, বাংলাদেশের মিডিয়াকে প্রত্যেক মাসে মাসে চাঁদা দেয়, মাসিক ভিত্তিতে চাঁদা দেয়, যেন তার বিরুদ্ধে কোনো পোস্ট না করা হয়, তার বিরুদ্ধে কোনো নিউজ না করা হয়। মাসিক ভিত্তিতে চাঁদা দেয় কেন? বাংলাদেশের মিডিয়া কেন চাঁদা নেয় তনির কাছ থেকে?
2 দিন আওয়ামী লীগ, এখন বিএনপি আসছে, চট করে জামাই মরার সাথে সাথে বিএনপির সাথে লিয়াজু ধরা একজনকে বিয়ে করে ফেলছে। কেন? এগুলো কি আমরা বুঝি না? সব বুঝি। যাই হোক, আজকে এই পেজ থেকে আমার প্রথম লাইভ ছিল। আপনারা অনেকেই কমেন্টে আমাকে বাজে কমেন্ট করেন, বাট আলহামদুলিল্লাহ, এরা একটা গ্রুপ, এরা সবসময় চায় বাংলাদেশের ধর্ম নিয়ে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য। জাহিদ হাসান একদম ঠিক ঠিক বলেছেন। জাহিদ হাসান ভাইয়া একদমই ঠিক কথা বলেছেন যে এরা ইচ্ছা করে এগুলো করে এবং ইচ্ছা করে এরা দ্বন্দ্ব তৈরি করবে, আলোচনায় থাকবে। আমাকে বলেন, আমি ভিউ ব্যবসা করি, আমার ফেসবুক থেকে কোনো ইনকাম আমি কোনোদিনও করি না, এখনো করি না। আমার আমার সবগুলো পেজ তনি কেন নিয়ে গেছে? তনি ভাবছে যে আমার পেজগুলো নিয়ে গেলে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমি আর ওর বিরুদ্ধে কথা বলবো না। আমার পেজ চলে গেছে 6 মাস, আমার বিজনেস পেজ পর্যন্ত নিয়ে গেছে তারা। তাতে কি হয়েছে? আমি কি আটকে গেছি? আমি কি থেমে গেছি? আমি কি তাকে রিকোয়েস্ট করছি যে আফা আমার পেজগুলো ফিরায় দেন, আফা আমার সংসার চলতেছে না, আমাকে কয়টা টাকা দেন? বা আমাকে আমার যারা সাপোর্টার আছেন তারা কেউ বলতে পারবেন যে আমি তাদেরকে কখনো ইনবক্স করে আমার অভাবের কথা বলেছি যে আপু আমি অভাবে আছি, কষ্টে আছি? বলিনি, বলবো না ইনশাল্লাহ। কারণ আমি পারিবারিকভাবে গরিব হতে পারি, আমাদের পারিবারিক শিক্ষা বা পারিবারিকভাবে আমাদের শেখানো হয়েছে যে কারো কাছ থেকে হাত পেতে নয়, পরিশ্রম করে পারিশ্রমিক নিয়ে চলবা। আমরা কারো কাছে হাত পাতার মতো মানুষ না। আমাকে প্রচুর পরিমাণে আপুরা সাপোর্ট করেন বিভিন্ন দেশ থেকে, তারা ইনবক্স করেন, তাদের সাথে কথা হয়, তারা কখনোই বলতে পারবেন না যে তাদেরকে কখনো কোনোদিন টাকা নিয়ে কোনো কথা বলেছি। বরং তনির মতো ফকিন্নিদের টাকা দরকার, এর মতো ছোট লোক ফকিন্নির যাত্রা ফেসবুকে আইসা টাকা হয়ে যাতে উঠছে, তাদের ভিউ দরকার। এই জন্য লাইভে এসে ওরকম পাঙ্গাস মাছ মুখের মতো মুখটা এরকম করে জামাইয়ের সাথে লাইভে কথা বলে। কত বিশ্বাস সবার চ্যানেল চুরি করে নিজেকে ঢালিউড কুইন দাবি করে। ইভা ব্লগ, তোমাকে কি বেতন করা চাকর রাখছে তাদের নিয়ে কথা বলার বেয়াদব মহিলা? সেলিনা, আমি তোমাকে কি বেতন দিয়ে রাখছে আমাকে কমেন্ট করার জন্য বেয়াদব মহিলা? তোমাকে রাখছে বেতন দিয়ে যে যাও মৌ সুলতানাকে কমেন্ট করে আসো? তোমাকে বেতন দিয়ে রাখছে? আমাকে বেতন দিয়ে রাখলে তো আমি তাদের পক্ষে কথা বলতাম। আমাকে যদি বেতন দিত আমি তাদের পক্ষে কথা বলতাম। আমি প্রতিবাদ করছি আর তুমি পক্ষে কথা বলছো, তার মানে তুমি বেতন নিয়ে কথা বলো। আমার চরকায় তেল দিতে হবে না, আমাকে নিয়ে তেল দিতে হবে না, চরকায় তেল দিতে হবে না। এবং আমি নিজেকে নিয়ে বাঁচতে শিখেছি, আমি জানি কিভাবে বাঁচতে হয়। আমি মানুষের কাছে ফেসবুকে আইসা ওই উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হয়, ভিক্ষা করেও খাইতে হয় না আমার, বা আমার মানুষের কাছে চেয়েও খাইতে হয় না। যারা আমাকে চিনে ব্যক্তিগতভাবে, যারা আমাকে জানে, তারা খুব ভালো করে জানে মৌ সুলতানা কি, কেন, কেমন, মৌ সুলতানার জাত বংশ কি, বা মৌ সুলতানা আসলে কি করে খায়, সবই জানে। আপু সবসময় সত্যি কথা বলবেন, দোয়া রইলো আপনার জন্য। জান্নাতও জান্নাত, থ্যাংক ইউ সো মাচ আপু। কে কি করলো এর জন্য প্রশাসন আছে, নিজের খেয়ে সব করা ঠিক না। প্রশাসন যদি থাকতো সাইফুল রানা, তাহলে তো বাংলাদেশে আইনের প্রতিষ্ঠাই হইতো। বাংলাদেশে প্রশাসন বলে কিছু আছে? বাংলাদেশের প্রশাসন চলে টাকায়, বাংলাদেশের প্রশাসন টাকায় চলে। আজকে আজকে থানায় গিয়ে আমি একটা মামলা করি, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে দেই, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আবার মানে আমি মামলা করব, আমার অপোজিট পার্টি এসে যদি 50 লাখ টাকা মেরে দেয়, আমাকেই উল্টা হয়রানি করবে। এটাই বাংলাদেশের মিডিয়া এবং আইন। তোর তোর মতো গিবতকারীকে বলতে বেতন লাগে না। আহারে, যারা গিবত তো আপনারা করেন, আপনারা যে গোপনে গোপনে কথা বলেন। আমি পাবলিকলি কথা বলি, পাবলিকলি কথা বলাকে গোপনে, পাবলিকলি কথা বলাকে গিবত বলে না, বুঝছেন? এই যে লাইভে যে ধর্ম নিয়ে কটূক্তি করলো নীলা ইসরাফিল, তারপর পরিমণি, তনি, আরো আরো 2টা ছিল, যারা নিজেদেরকে ওপেনলি মাগি দাবি করতেছে, লাইভের মধ্যে বলতেছে যে আমরা মাগিরা লাইভে আসছি। এদের পক্ষে আপনারা কথা বলেন, আপনাদের কি লজ্জা লাগে না? আপনাদের কি কোনো রকমের কোনো শরম করে না যে সমস্ত বেয়াদবদেরকে নিয়ে আপনারা কথা বলেন? নিজেকে নিয়ে ভাবতে হবে না, তুই নিজেকে নিয়ে ভাব, যা ফকিন্নির বাচ্চা। অন্যদের নিয়ে কথা না বললে তো আপনার পেটে ভাত জুটবে না, এই জন্যই তো সবসময় অন্যকে নিয়ে সমালোচনা করেন। না, আমার পেটে ভাত জোটে না, তোদের পেটে ভাত জোটে। তোরা এই জন্য বেতন নিয়ে নিয়ে কমেন্ট করতে আসিস। তোদের তো ভাত জোটে, এত ভাত জোটে যে কমেন্ট করতে, বাজে কমেন্ট করার জন্য আসতে হয়। মানুষের লাইভ বেতন নিয়ে নিয়ে মানুষের লাইভে গিয়ে কমেন্ট করিস, আর ইনবক্সে গিয়ে এর চেয়ে বেশি, মানে এত বেশি বাজে ভাষায় কথা বলা আসলে আমরা শিখি নাই, বলতে পারি না, এটাই হলো সমস্যা। যাই হোক, আজকে প্রথম দিন, তুই দেশে আইসা বল, সাহস থাকলে দূরে এসব বলে নয়। তোদের আম্মারে বল, তোদের আম্মার নাকি এত ক্ষমতা, এত টাকা, আমারে নিয়ে যাক দেশে, দেখি কেমনে পারে, নিয়ে যাক। আমার দেশে আসার সময় হলে আমি আমি দেশে আসব। আপু এগুলো হলো শাহবাগী, এগুলোর কথা শুনবেন না। থ্যাংক ইউ আলামিন শিকদার।
তোদের লজ্জা শরম আছে, তোরা ঘোমটা দিয়ে শুয়ে থাক। ফেসবুকে কি করস? কালকে থেকে রোজা, যা নামাজ কালাম পর। আপু, রমজান মাসে আপনারা ফেসবুকে কি করেন বলেন? আপনারা একটু নামাজ কালাম পড়েন, পবিত্র হন। রমজান মাসে আপনারা কি করেন? আপু, স্কুল লাইফে স্যারের হাতে মার কিভাবে খেয়েছেন? স্কুল লাইফে আমি স্যারের হাতে মার খাই নাই, আমি গুড স্টুডেন্ট ছিলাম, আমি ভালো ছাত্রী ছিলাম। আমি কখনো টিচারদের হাতে মার খাই নাই, স্কুল লাইফেও না, কলেজ লাইফেও না, ইউনিভার্সিটি লাইফেও না। আমি কখনোই কারো হাতে মার খাই না, আমাকে কেউ মারে না। মারবে কেন? আমি ছোটবেলা থেকে অনেক ভদ্র মেয়ে, আমি খুব আদরের মেয়ে, শৌখিন মেয়ে। আপনাদের জন্য, আপনাদের জন্য এই অবস্থা, আপনাদের জন্য আমি আজকে বিদেশে এসে রইছি। কারণ আপনারা বাংলাদেশের মানুষ কিছু অবৈধ অসভ্য মানুষদেরকে মাথায় তুলে ফেলছেন, তাদেরকে ইচ্ছাকৃত ভিউ দিয়ে দিয়ে তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছেন যে তারা এখন বাংলাদেশে আপনাদের মাথায় বসেই। কি নিয়ে লাইভ? মাহমুদ সুষময় লাইভ হচ্ছে আপনাদের সানভিজ বাই তনি আফাকে নিয়ে, পাঙ্গাস মাছ মুখী আফাকে নিয়ে। আমার লাইফের টপিক তো একটাই। আজকে প্রথম লাইভ ছিল, ইনশাল্লাহ মাঝে মাঝে লাইভ হবে। আর যারা আমার পেজ নষ্ট করার জন্য সবসময় চেষ্টা করেন, রিপোর্ট করেন, ভাই কয়টা পেজ নষ্ট করবেন? পেজ খোলা আজকাল কোনো ব্যাপার না, যে যত নষ্ট করবেন তত মুসুলতানা নতুন নতুন পেজ দিয়ে আসবে, ডোন্ট ওয়ারি। আপু, কারো কথায় কান দেবেন না, আপনার মতো আপনি কাজ চালায় যান, এগুলো হচ্ছে অপু বিশ্বাসের দালাল। আনিকা ইসলাম নিশাদ, সেটাই আপু, এরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে এদেরকে ট্রেন করা হয়, জানেন? ওরা আমাদেরকে বলে, আমাকে বলে যে আমি নাকি বেতনভুক্ত, এরা নিজেরাই কিন্তু বেতনভুক্ত, কারণ এদেরকে মেসেঞ্জার গ্রুপে ট্রেন করে কাকে কিভাবে বলবে, কেউ কাকে কিভাবে কমেন্টে গিয়ে কি বলবে, সবকিছু। আচ্ছা, আপনার মতো স্বচ্ছ মানুষ খুব কমই দেখেছি, সত্যি কথা বলেন, তাই কারো ভালো লাগে না। নুসরাত নিতু, থ্যাংক ইউ সো মাচ নিতু আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু, আমি আজ পর্যন্ত যতগুলো টপিকে কথা বলেছি কোনোটা মিথ্যা হয়েছে এমন কিন্তু দেখেন নাই, প্রত্যেকটাই কিন্তু সত্য হয়েছে। দেখেন, আমি যেদিন পোস্ট করলাম তার পরের দিনই কিন্তু এই যে নীলা ইসরাফিল আপুদের এটা ভাইরাল হয়ে গেছে, তাই না? যে এরা এগুলো করতেছে, আমি যেদিন পোস্ট করছি তার ঠিক পরের দিনই কিন্তু এগুলো শুরু হয়েছে, যে বোরখা পরা আপুদেরকে নিয়ে আবার তারা বলতেছে যে আমরা জাস্ট লাইভে গেস্ট হিসেবে গেছি, কথা বলছি। আরে তোমরা তো প্রি প্ল্যান করে গেছো, তোমরা তো এগুলো নিয়ে, জামাত যখন বাংলাদেশের নির্বাচনের অবস্থা এমন ছিল যে জামাত জিতে যাবে অবস্থা, তখন তোমাদের টেনশন উঠে গেছিল, কারণ জামাত আসলে তো ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবে, তখন তো তোমরা যার যার মতো চলতে পারবে না, বা আমিও হয়তো চলতে পারতাম না, তারপরেও আমি সাপোর্ট করেছি। আমি চেয়েছি যে হ্যাঁ, বাংলাদেশে ইসলামের যেটা শাসন সেটা প্রতিষ্ঠা হোক, আমি নিজেও মানতে বাধ্য হব, হয়তো পরিবেশটাই ওরকম হয়ে যাবে, তাই না? তো সেই জায়গা থেকে এরা কি করেছে, এরা নারীবাদী। এদের নারীবাদী মানে এক একটা হচ্ছে 4-5টা করে বিয়ে করা, বাচ্চা কাচ্চা নিয়ে একা থাকা, আর জামাইয়ের ওপরে মামলা করা। এদের লাইফটা যে আপনি দেখেছেন, এদের লাইভের ভাষ্য ছিল যে হাজবেন্ড যদি কিছু বলে তাকে ছেড়ে দাও, তাকে ডিভোর্স দিয়ে দাও, দিয়ে আরেকজনের সাথে। নাহিদ সুলতান, জি আপু, আপনাকে ভালো লাগে, মাঝে মাঝে লাইভে আইসেন। জি আপু, লাইভে চলে আসবো। শারমিন সুলতানা আপু, আমি এখন বর্তমানে নেপালে আছি। তো টনির মতো বান্দি বান্দি মহিলার, বললাম তো, ওই ফেসবুকে এসে ল্যাংটা না হইলে আর বুড়া জামাই বিয়ে না করলে না এত ফুটানি আসতো না। ওই বুড়া জামাই বিয়ে করে যার সকল টাকা পয়সা সম্পত্তি হাতায় নিয়া তারপরে এখন এত রং ঢং আসতো না, যদি না একটা ওই যে 80 বছরের বুইরা বিয়ে করে তার টাকা পয়সা না হাতাইতো। টনির থেকে আমি উচ্চ বংশের মেয়ে, এটা গর্ব করে বলতে পারি। আমাদের কাছে টাকা নাই, কিন্তু আমাদের সম্মান আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বুঝি না মিডিয়ার মানুষকে নিয়ে আপনারা তো মাথা মাথা কেন, জীবন জীবন। আচ্ছা, সেটাই যদি হয় তাহলে আপনার আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? আফা, আপনি কেন কমেন্ট করতে আসেন?
আকাশ নিবিড়কে বাহির করার চেষ্টা করুন। আপু কেমন আছো? আমার নামটা নাও, শারমিন সুলতানা। এই তো আপু নিয়ে নিলাম। আপু আকাশ নিবিড়কে বের করার জন্য আমি অনেক চেষ্টা করেছি প্রথম থেকেই, তার পরিবার আমাকে সাপোর্ট করে না, যার কারণে এখন আমি একদমই চুপ আছি, কারণ তার পরিবার আমাকে টোটালি সাপোর্ট করে না। আমি মামলার এনওসি চেয়েছি, বারবার চেয়েছি, আমি লাইভলি বলছি, আমি বারবার চেয়েছি যে আমাকে এনওসিটা দেওয়া হোক, আমি হয়তো আমার পরিচিত যারা আছে বা আমার পক্ষের যারা লয়ার আছেন আমি তাদেরকে দিয়ে ট্রাই করাবো, বাট তার ফ্যামিলি বা তার যে লয়ার আছে তারা আমাকে কোনোভাবেই সাপোর্ট করে না। তারপরে আমি থেমে গেছি, কারণ প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল ফ্যামিলি আছে বা প্রত্যেকটা মানুষের পার্সোনাল লয়ার থাকতে পারে বা পার্সোনাল ব্যাপার থাকতে পারে। সো আকাশ নিবিড় বা তার ফ্যামিলি যেহেতু আমাকে সাপোর্ট করে নাই, কোঅপারেট করে নাই, সো আমি এটা নিয়ে থেমে গেছি। আর আমার যে মামলাটা ও তনি মূলত মামলা করেছে হচ্ছে চাঁদাবাজির মামলা। তো আমি কখন কোথায় কিভাবে তনির কাছে চাঁদা চেয়েছি সেটার প্রমাণটা আমি একটু আসলে দেখতে চাই, যে আমি কখন কোথায় কিভাবে কার কাছে চাঁদা চেয়েছি। আমি জানি না কেন এই মামলা আমাকে দেওয়া হয়েছে। তনি যেই পোশাক পরে, আপু এখন ভদ্র হয়ে গেছে, তো এখন তো আর নোংরা পোশাক পরে না, দেখেন না এখন শুধু শাড়ি পরে, আবার শাড়ি এখানে সেফটি পিন দিয়ে আটকায় রাখে, সে তো নেত্রী হবে তাই না? জি, টাকার জন্যই সবাই নিচে নামে, টাকার জন্যই সবাই নিচে নামে। আপনাদের আম্মা টাকার জন্য কি করে? আপনারা তো অপবিশ্বাসের সাপোর্টার, তনির সাপোর্টার যারা আছেন তাদেরকে বলবো যে আমাকে যারা নোংরা কমেন্ট করেন, আমি জানি কারা নোংরা কমেন্ট করেন। নীলিমা ইসলাম আপু বলেছে আপু আমার নামটা নিবেন, এই তো নিয়ে নিলাম নীলিমা আপু, থ্যাংক ইউ। আপনি তনিকে নিয়ে এত কিছু কিভাবে জানেন? আমাকে আপনারাই তথ্য দিচ্ছেন বা দেন। আমি আমি যদি কখনো বাংলাদেশে ফিরি এবং কোর্টে যাই, আমার কাছে যা প্রমাণ আছে আমি অবশ্যই কোর্টে সেগুলো পেশ করব। আমি ব্যক্তিগতভাবে কাউকে কখনো কোনো কিছু দেখাইনি বা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টাও করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে তখন কিন্তু আমাদের সাইবার মামলাটা খুব বেশি অ্যাক্টিভ ছিল বাংলাদেশে, এখন তো নাই, যার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই প্রকাশ করি নাই। যা করেছে আকাশ নিবিড় করেছে, আর আকাশ নিবিড় অলরেডি জেলে আছে। এখন আমি যদি কখনো অবশ্যই কোর্টে যাই, আইনের সামনে যাই, আমি আইনকে দেখাবো যে কি কারণে আমি ঠিক তাকে নিয়ে কথা বলেছি এবং তার বিরুদ্ধে প্রমাণগুলো। কিন্তু বাংলাদেশের আইন, আদালত, প্রমাণ, পুলিশ সবকিছুই টাকায় বিক্রি হয়। আর আমি আজ পর্যন্ত এই যে আমার উপরে মামলা হয়েছে, আমি 1 টাকা কাউকে দিইনি, 1 টাকা না, এমনকি কাউকে রিকোয়েস্ট করিনি। প্রত্যেকটা মানুষেরই আত্মীয় স্বজন থাকে তাই না? আপনারাও দেখবেন কোনো না কোনো আত্মীয় স্বজন পুলিশ, কোনো না কোনো আত্মীয় স্বজন লয়ার আছেই, কাছের কেউ থাকেই, কিন্তু তাদেরকে পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত আমি জানাই নাই যে আমার এরকম প্রবলেম, আমাকে হেল্প করো। কারণ আমি জানি আমি সত্য, আমি একদিন জিতবো এবং আমি জিতে আমি রানীর বেশে বাংলাদেশে ফিরবো। সানভিজ বাই তনি যে একটা ক্রিমিনাল সেটা একদিন প্রমাণ হবে এবং বাংলাদেশের মিডিয়াগুলো একদম বড় করে নিউজ করবে, সেই দিন আমি রানীর মতো আসবো ইনশাল্লাহ। জাহানারা আপু বলেছেন আপনি হিজাব পরবেন। আপু আমি আসলে একটা সময় হিজাব পরতাম, যে কোনো কারণে ছেড়ে দিয়েছি। দোয়া করেন আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন, আমি যেন হিজাবটা ধরে ফেলি, আমি যেন আরো চেঞ্জ করতে পারি নিজেকে। আল্লাহর কাছে দোয়া করেন আমার হেদায়েতের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ধন্যবাদ। নীলিমা আপু বলেছেন। আচ্ছা আপু কেমন আছেন? পায়েল আপু খুবই ভালো আছি। পায়েল আপু কেমন আছেন জানাবেন। এখন যতই ডাকুক শরীর তো পুরোটাই পাবলিক ফিগার হয়ে গেছে, শরীর তো পুরোটাই। শারমিন সুলতানা আপু আপনার কমেন্টটা জোস ছিল যে এখন যতই ঢাকুক, আপনি এটা বলতে চেয়েছেন যে এখন যতই ঢাকুক শরীর তো পুরা পাবলিক ফিগার হয়ে গেছে। এটাই তো কথা। উনি কি করতো, একটা বেস্ট ক্রিমের যদি ভিডিও বানাইতো, উনি কিভাবে মানে ওনার উপস্থাপনাগুলোই ছিল অশ্লীল, উনি সব সময় অশ্লীল ভাবে উপস্থাপন করেছে সবকিছু। আর এটারই বিরুদ্ধে আমি কথা বলেছি যে কেন ওনার বিজনেস তো অনেকেই করে অনলাইনে তাই না, এইভাবে কেউ উপস্থাপনা করে না, এইভাবে কেউ কথা বলে না। সবকিছু ঠিক আছে, বাট অপবিশ্বাসের সঙ্গে লাগছো কে বেয়াদব মহিলা? কারণ অপবিশ্বাস আর তনি সেমি, অপবিশ্বাস আর তনি সেমি। তনি অপবিশ্বাস এরা হচ্ছে মাফিয়া গ্যাং এর চক্র। এদেরকে দিয়ে বাংলাদেশের যত কালো আন্ডারওয়ার্ল্ডের কাজকর্ম আছে না এগুলো চলে, যত অবৈধ কাজকর্ম আছে এরা চালায়, বুঝছেন? এরা একটা গ্যাং। আপনি লাইভ করলে এত কম ভিউ হয় কেন? আমি আজকে ফার্স্ট টাইম লাইভে আসছি এই পেজ থেকে, এই পেজ থেকে আজকে আমি প্রথম লাইভে এসেছি। আর আমার বুঝেন না কেন কম ভিউ হয়, বুঝতে হবে এটা ভাইয়া। অমিত ভাইয়া বলেছে। আচ্ছা যারা বাজে কমেন্ট করবে তাদেরকে সাসপেন্ড করে দিব, যাও। তো ভালো লেগেছে প্রথম দিন, আপনারা অনেকেই লাইভে এসেছেন, সরাসরি আপনাদের সাথে কথা বলেছি। অবশ্যই মাঝে মাঝে লাইভে কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। আপনারা আমাকে কমেন্ট করবেন বা আপনাদের কোনো কিছু জানার থাকলে বা আমাকে নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে যে আপু
এটা 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 অনেকে ইনবক্স করেন, এত ইনবক্সের রিপ্লাই কালকে থেকে প্রচুর ইনবক্স আসছে। ইনবক্স দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আর ম্যাক্সিমাম ইনবক্স গুলোই খুবই পজিটিভ ছিল। সবাই আমার জন্য দোয়া করেছেন। অনেকেই বলতেছেন আপু আপনাকে ভুল বুঝেছিলাম, আসলে এই মহিলা অনেক খারাপ। তো এইটার জন্য আমার অনেক ভালো লাগছে যে না আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। আচ্ছা শাম্মী আক্তার অনেকদিন পর, জি আপু অনেকদিন পর। তো এইটাই যে আমি আগেও ঠিক বলেছি এখনো বলছি, টনি একটা মাফিয়া গ্যাংয়ের সদস্য। সে নিজে বাংলাদেশে গুন্ডা পালে, তার শোরুমে কেউ গিয়ে কোনো হুমকি দামকি দেয় না, কিচ্ছু দেয় না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, জাস্ট মানুষের সিম্পাতি নেওয়ার জন্য, জাস্ট মানুষের সিম্পাতি গেইন করার জন্য। লাইভে যত কথা বলে উনি, লাইভে যত কথা বলে তার 90% মিথ্যা কথা। আপনারা এটা ধরে নিবেন, সবকিছু পাতানো নাটক। ওই যে জামাইয়ের ফোন আসে না, ইচ্ছা করে বলে রাখে এগুলা, যে লাইভ করে এটা করবা ওটা করবা, জাস্ট সিম্পাতি গেইন করার জন্য, আর কিচ্ছু না। আপু আপনি বাংলাদেশে থাকেন না? আপনাকে অনেক মিস করি পায়েল আপু। না আপু আপাতত আমি দেশে নেই, অচিরে চলে আসবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি। দোয়া করেন আমার জন্য। জাফর আহমেদ কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ, দোয়া করবেন। তোমার ভিডিওর আশায় থাকি, শারমিন সুলতানা আপু। সবসময় ভিডিও বানাতে পারি না, একটু ব্যস্ত থাকা হয়, দেখা যায় মাঝে মাঝে ভিডিও বানাই। আর আমি তো একটু ভিডিও বানালে দেখা যায় ওই পেজে রিপোর্ট দিয়ে দিয়ে পেজ শেষ করে দেয়। কারণ অপু বিশ্বাসের যে একটা অবৈধ সন্তানদের গ্রুপ আছে না, লিঙ্কটা নিয়ে ওই গ্রুপের মধ্যে দিবে, সবাই রিপোর্ট মারতে থাকবে। মানে ওদের গ্রুপটা তৈরি আছে এই জন্য যে অপু বিশ্বাসের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কথা বললেই সেই পেজ খেয়ে নিবে। ওদের কাজই এটা। অপু বিশ্বাসের তো কিছু 40-50টা অবৈধ বাচ্চা আছে। উপবিশ্বের যে পরিমাণ বুড়ি হয়েছে, 40-50টা জন্ম দিয়ে ফেলছে অবৈধ। এগুলো যে মেসেঞ্জারে গ্রুপ করে ট্রেন করে প্রতিদিন, কাকে কিভাবে বুলিং করবে, বুবলিকে নিয়ে কয়টা পোস্ট হবে, কোনটা খোঁচা মেরে পোস্ট করবে, কোনটা ট্রল করে পোস্ট করবে, সবকিছু ট্রেন হয়। আমি নিজে এগুলো সাক্ষী। আচ্ছা যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৌ সুলতানার সাথেই থাকবেন। কথা হবে আবারও।